আজকে সবার প্রধান অতিথি আজকে সবার প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা বিভাগীয় শ্রমিক দলের বিভিন্ন সভাপতি কেন্দ্রীয় বিএনপি সর্ববিষয় সম্পাদক জনাব নাজিম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে কথা বলতে নাজিম ভাই এগিয়ে চলো, নাজিম ভাই এগিয়ে চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত সভাপতি, বিভাগীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে 1 মিনিটের জন্য বলতে চাই যে আজকে বন্ধ যে পরিস্থিতি চলে গেছে, দীর্ঘ 17 বছর যাবত আওয়ামী সরকাররা আমাদের বন্দরকে দখল করে নিয়ে বিভিন্ন বিদেশের সাথে হাত মিলিয়ে তাদেরকে ইজারা দেওয়ার ব্যবস্থা করে গেছেন। সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আমাদের এই নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে, তারা তাদের মুখ থেকে বক্তব্য শুনবেন এবং তারা চুক্তিসঙ্গত বক্তব্য দিবেন আপনাদেরকে, এবং আপনাদেরকে সেই বক্তব্যের মাধ্যমে আজ থেকে 2001 থেকে 2006 পর্যন্ত যে জাতীয়তাবাদী শ্রমিক দলের বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলোই আজকে উঠে আসবে। আমরা খুশি হয়েছি আজকের মিটিং এ 17 বছর পর আজকে বিভিন্ন সংগঠন বন্ধ জাতীয়তাবাদী শ্রমিক দলের মাধ্যমে আজকে উপস্থিত হয়েছে, তার জন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, এই বন্দর থেকে মাফিয়া হটাও আজকের যে মিটিং, আমি আপনাদের সাথে একমত ঘোষণা করছি, বন্দর থেকে মাফিয়া হটাও বা দেশ বাঁচাও, বন্দর বাঁচাও, মানুষ বাঁচাও, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমাদের বন্দর ভবনের নৌ বিভাগের নেতা জনাব মঞ্জুরুল পারভেজ সুমন এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম নাজিমউদ্দিন ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ বক্তা জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা কাজী শেখুল্লাহ ভাই সহ মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত শ্রমিক কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নাই। তারপর দু একটি কথা বলতে হয়। আমাদের বন্দরের অর্থায়নে 1250 কোটি টাকা ব্যয় করে আমরা পিসিবি নির্মাণ করেছিলাম। আমাদের ইচ্ছা ছিল, আমাদের শখ ছিল এই পিসিবি পরিচালনা করবো আমাদের বন্দরের শ্রমিক কর্মচারীরা, কিন্তু কোন অদৃষ্ট শক্তির বলে সেই পিসিবি আমরা পরিচালনা করতে পারছি না। সেখানে আমাদের কোনো কর্মচারী নাই, আমাদের কোনো কর্মসংস্থান নাই। আজকে এই মিটিং থেকে তার তীব্র প্রতিবাদ জানাই। বন্ধুরা, আপনারা জানেন দেশের বিরোধী আন্দোলনে আমরা এই কাজী শেখুল্লাহ ভাইয়ের নেতৃত্বে দেশকে আমরা বন্দর থেকে হারিয়েছিলাম। আজকে এই ক্রান্তিকার লগ্নে আমাদের নেতা, আমাদের আশীর্বাদ হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে, নাজিম ভাই বারবার নেতৃত্বে বন্দর থেকে আমরা মাফিয়া এবং বিদেশি শক্তিকে অপসারিত করবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। পরিবহন বিভাগে আব্দুল্লাহ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাফিয়া হটাও বন্দর বাঁচাও এই অনুষ্ঠানে বন্দরের আপামর কর্মচারী বন্ধুরা, শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি সংক্ষেপে বক্তব্য দিব, শুভেচ্ছা বক্তব্য দিব, সেজন্য বেশি কথা বলবো না। চট্টগ্রাম বন্দর নিয়ে মাফিয়ারা সবসময় সরব। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের নামে, বিদেশি বিনিয়োগের নামে আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবির্ভাব ঘটাতে যাচ্ছে তারা। এর মাধ্যমে বাংলাদেশ থেকে ডলার পাচারের জন্য সারা চিন্তা করতেছে। আমরা আমাদের বন্দরের 1 ইঞ্চি মাটিও কাউকে দিতে দিব না। আমরা জানিয়ে দিতে চাই, 5 আগস্টের পরে আগের বাংলাদেশ আর 5 আগস্টের পরের বাংলাদেশের মধ্যে তফাৎ আছে। আপনারা সাবধান হয়ে যান। বন্দর নিয়ে সমস্ত খেলা বন্ধ করুন। বন্দরের অর্থায়নে বন্দরের উন্নয়ন হবে। বন্দরকে আধুনিকায়ন করুন, আমরা সুস্বাগত জানাবো। বন্দরের শূন্য পদগুলোকে
এই আশা প্রত্যয় রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, আমার তারেক রহমান জিন্দাবাদ। সাবেক ছাত্রনেতা, মেরিন বিভাগের সাবেক শ্রমিক সিনিয়র বিভিন্ন সভাপতি এবং ইব্রাহিম ভাইকে সভাপতি কিছু বক্তব্য রাখতে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোক্তার প্রাইভেটেশন বিরোধী বন্ধকারী জামাতি শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে উপস্থিত। আমি যখন ছাত্রদল করতাম সেই 80 দশকে, তখন আমি দেখেছি আমাদের আজকের বিভাগীয় শ্রমিক দলের সভাপতি জনাব A.M. নাজিমুদ্দিন ভাইকে, তখন উনি শ্রমিক দল করতেন, তখন থেকে ওনাকে দেখে দেখে আসছি আমরা। আজকের সভার প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দলের কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক জনাব A.M. নাজিমুদ্দিন ভাই মঞ্চ উপবিষ্ট আছেন। বন্ধকারী জামাতি শ্রমিক দল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব কাজী শেখ নুরুল্লাহ বাহার ভাই মঞ্চ উপবিষ্ট। চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় জনাব হারুন ভাই সহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত বন্দর এবং ফেডারেশন থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আমরা গত 5 আগস্টের পর থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি বা বন্দর প্রাইভেটাইজেশনের বিপক্ষে আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট করেছি। সকল জায়গায় গিয়েছি, সকলকে বলেছি। আমরা রাজনৈতিক ভাবে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো করছিলাম। আপনারা জানেন গত 6 তারিখ থেকে 8 তারিখ আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত মাননীয় উপদেষ্টা মহোদয় চট্টগ্রাম বন্দর সফর করে গেছেন। সফরকালে উনি যে জুলাই আগস্টের ছাত্র জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ আত্মাহুতি দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, সেই আন্দোলন থেকে যে সরকারের জন্ম হয়েছে সেই সরকারের উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এসে কিছু প্রশাসনিক কর্মকর্তার সাথে, কিছু মাফিয়ার সাথে উনি সভা সমাবেশ করে কোন শ্রমিক বা শ্রমিক প্রতিনিধির সাথে, চট্টগ্রামের কোন বুদ্ধিজীবীদের সাথে মত বিনিময় না করে চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রমকে ভুল ব্যাখ্যা দিয়ে উনি চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর এবং বিদেশি বিনিয়োগ আহ্বান করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। উনি আসার পরে আমরা ওনার সাক্ষাৎ চেয়েছিলাম, উনি সাক্ষাৎ করেন নাই। আমরা মানববন্ধন করেছিলাম, মানববন্ধনে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছিল। বন্ধুগণ, আমাদের একটি কথা ছিল, বন্দর শ্রমিক কর্মচারীদের সমস্ত দাবি দেওয়ার পাশাপাশি সবচেয়ে বড় দাবি যেটা ছিল সেটা হলো বন্দরকে আমরা ব্যক্তি মালিকানা যেতে দিব না। আজকে বন্দর এবং বন্দর সংশ্লিষ্ট সকল শ্রমিক কর্মচারী এবং নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি বন্দর শ্রমিক কর্মচারীরা আগামীতে এই প্রাইভেটাইজেশনকে বন্ধ করার জন্য যা যা কর্মসূচি আমরা নিব, ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন কিনা? বন্ধুগণ, আজকে এই সভার পূর্বে আমাদের নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, যার কাছ থেকে বেসিক্যালি আমি শ্রমিক রাজনীতি শিখেছি, উনাকে সহ আমাদেরকে চেয়ারম্যান সাহেব যখন দেখেছেন, বারবার অনেকগুলো কথা আপনাদেরকে বলেছেন। যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, দুইটা কথা উনি হয়তো খেয়ালে নাই বলতে। একটা হচ্ছে সিবিএ নির্বাচনের ব্যাপারে
চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব উনি সিএম নির্বাচনের ব্যবস্থা করবেন। আরেকটা বিষয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, সেটা হলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে মানুষ কাজ করতে গিয়ে যেভাবে আহত হচ্ছে, নিহত হচ্ছে, আমরা আমাদের যে প্রাণের দাবি ঝুঁকি বাধা, এই ঝুঁকি বাধা উনি কথা দিয়েছেন উনি নিজে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে কার্যক্রমটা পাস করে নিয়ে আসবেন। বন্ধুগণ, আমরা যে 14টা দাবি উপস্থাপন করেছি, বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি, সভা সেমিনার করেছি, এই সমস্ত দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। উনি সমস্ত দাবি পক্ষে উনার সম্মতি জ্ঞাপন করেছেন। যেমন আমাদের পদোন্নতির যে জটিলতাগুলো আছে এগুলোর ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন, শূন্য পদে নিয়োগের ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন, ব্লক পোস্টার এগেইনস্ট উনি পদক্ষেপ নেবেন বলে আমাকে কথা দিয়েছেন। ফলে আমরা চাই আপনি আমাদেরকে যে কথা দিয়েছেন সেগুলো আপনি করবেন। আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীরা আপনার পাশে আছি। তবে একটা কথা বলতে চাই, চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা, সেটা হোক মাতারবাড়ি বন্দর, হোক চট্টগ্রাম বন্দরের পিসিটিসি, সিটিএনসিটি, হোক বেতের টার্মিনাল, যেটাই বিদেশিদের দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন, আজকে বারবার যে কথাটা বলেছেন আমরা সবাই সেই কথার সাথে একমত। আমরা এগুলোকে প্রাইভেটাইজেশন মুক্ত করার জন্য চট্টগ্রাম বন্দর যা যা করতে হয় আমরা সবকিছু করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমাদের প্রধান অতিথি অত্যন্ত মিষ্টিভাষী মানুষ, ওনার বক্তব্য শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে সবার প্রধান বক্তা আমাদের রাজনীতি শিক্ষাগুরু, বন্দরের অভিভাবক, সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম বন্দরে একসময় যিনি বাইশ্বকরণ তৈরি করে এসএসপদ দাঁড়িয়েছেন সেই প্রিয় নেতা কাজী শেখুল্লাহ বাহার ভাইয়ের এখন আপনি বক্তব্য শুনবেন। বাহার ভাই আজকে সবার সম্মানিত সভাপতি ছোট ভাই ইব্রাহিম মোকন শ্রমিক দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের সবাই বন্দরের শ্রমিক কর্মচারীদের প্রকৃতি বন্ধু, যে কোনো সুখ দুঃখের খবর পাইলে উনি চলে আসেন। বিএনপি কেন্দ্রীয় বৈঠকের শ্রমিক বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ কমিটির সম্মানিত সভাপতি, সমাজের সম্মানিত সদস্য, আমারও এবং আমাদের সবাই সরকার নেতা জনাব এম নাজমুদ্দিন, আপনার একটু অর্গানিক মাধ্যমে ওখানে স্বাগত জানাই। আজকে তোমার বলেন বিশেষ বক্তা বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন, যে ফেডারেশন আমরা বন্দর বিভিন্ন সংগঠনকে লিঙ্ক করেছি। বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিপ্লবী সভাপতি, সাবেক ডক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, মঞ্চবিশ্বের গৃহমুখী নেতৃবৃন্দ, ডক শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের সহ মঞ্চবিশ্বের নেতৃবৃন্দ, ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে সকাল 11টায় ডাইরেক্টর সিকিউরিটি থেকে একটা ফোন পাইলাম। ছবিটার ফোনটা আমি চিনি না, তারপর উনি সালাম দিয়ে বললেন বাহার ভাই আপনাকে চেয়ারম্যান সাহেব সালাম দিয়েছেন, একটু কথা বলতে হবে। আমি বললাম যে কটায়, কারণ আমরা তো আন্দোলন করবো, আলোচনা হবে, আমরা এখানে বিশ্বাসী শ্রমিক দল, বিএনপি কোথাও মুক্তিগণকে বিশ্বাস করে না। বললেন দুটোর সময় আপনাকে আপনার
লোকদেরকে নিয়ে অফিস থাকার জন্য উনি অনুরোধ করছে। ঠিক আছে যাবো। আমি হারুন ভাই এবং কাসিম ভাই সেদিন ভাইকে বলছিলাম ওনারা বিভিন্ন কারণে আসতে পারেন নাই। স্যার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দ খবর সহ আরো যে এইখানে ভাবের সিরাজ সফল অনেক নেতৃবৃন্দ নিয়ে আমরা গিয়েছিলাম। উনি তো নেভির অফিসার, রিয়ার অফিসার। প্রথম তো বুঝতে একটু দমকালি মনে হয়েছে ঠান্ডা হয়ে যাবে। আমি বন্ধনের 6 বছর সিবিএর দায়িত্ব পালন করেছি নাজিমের সহযোগিতে। তাকে কিভাবে কথা বলতে হয় আমি জানি এবং ওনার কথার অঙ্কার কথা আমি বলেছি। তারপরে আমাদের সাথে বৈঠক করতে বাধ্য হয়েছে। বৈঠক করেছে আমাদের সাথে প্রায় একদম আমাদের করেছেন উনি। উনি বলছে আপনাদের যে সমস্যাগুলো আছে আমি তো জানি না, আমাকে কেউ বলেন নাই। আমি বলছি আজকে সমাবেশ থেকে যে যে সমস্যা আছে, আমার ব্যবহারকারী সংগঠনের সমস্যা আছে, অন্যান্য সংগঠনের সমস্যা আছে, এগুলো আমি বলার জন্য আজকে সমাবেশ দেখেছি। ঠিক আছে, তারপরে আমাকে একটু বলেন আজকে সমাবেশটা কি? স্বৈরাচারী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে, অনেক ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাঠ ফেরাতে মনে করি আমাদের বিএনপিরও 462 জন নেতা কর্মী মৃত্যুবরণ করতে আহত হয়েছে। তাদের রক্তের উপরে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে বন্দরের একজন নৌ পরিবহন উপদেষ্টা কিছুদিন আগে আপনারা শুনছেন উনি একটা বক্তব্য দেওয়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাট মন্ত্রণালয়ে চলে গেছেন, তার সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় দিয়েছেন। উনি বন্দরে আসছেন, অনেকদিন পরে বন্দরে ঘুরছেন, বিভিন্ন স্থাপনা দেখেছেন। উনি বলছেন বিদেশি নিয়ে আসবেন, বন্দরের এলসিডি সিসিডি 8 থেকে 13 নম্বর, তারপরে আমাদের যে টার্মিনাল এগুলো সব বিদেশিদের কাছে দিয়ে দেবেন এবং বন্দরের ল্যান্ড রোড পদ্ধতিতে বন্দর পরিচালিত হবে। বন্দর ল্যান্ড রোড আপনারা বুঝেন, এখানে সেই ভাইকে বুঝে বলতে পারে না। ল্যান্ড রোড হচ্ছে একটা বোর্ড থাকবে, একটা বিল্ডিং থাকবে, কোন কর্মকর্তা কর্মচারী শ্রমিক কেউ থাকবে না। বিভিন্ন বিদেশিদের কাছে, বিভিন্ন জনের কাছে এটা ব্যক্তিগত দিয়ে এখান থেকে কিছু বাড়ান আদায় করবে। আপনার কেউ থাকবেন শ্রমিক কর্মচারীরা যদি এখন থেকে সচ্ছল না থাকেন, আমি সাহেবকে বলছি ধর্মের বাবার পরিশিক্ষা লেগে চলবে না। আর পিসিটি আমাদের বন্দরে অক্ষায়ন আমরা করেছি, ধর্মবাদ অংশের খাওয়ার জন্য সৌদি আরবে একটা কোম্পানিকে নিয়ে আসে 22 বছরের চুক্তি করে ফেলছে। কিছুদিন আগে আপনারা দেখছেন তো এটা পিছনে ধর্মবাবা দাঁড়ানো, তৎকালীন বন্দরমন্ত্রী খালিদ সাহেব দাঁড়ানো চুক্তি করতেছেন। হাজার হাজার কোটি টাকা থেকে কমিশন নিয়ে গেছেন ধর্মবাবা। আর ডুবের একটা ভোটকে এনসিডি দেওয়ার জন্য, বেটার মিলে দেওয়ার জন্য প্রক্রিয়া আরম্ভ করেছিলেন। আমরা বলছি নাজিম ভাই এখানে আছেন, বন্দর কিভাবে পরিচালিত হবে আগামী সংসদ নির্বাচনে যারা ইনভেস্ট করে আসবেন, বিএনপি আসুক অন্য দল আসুক, তারাই নির্ধারণ করবে বন্দর কিভাবে পরিচালিত হবে। কোন অবস্থাতে আমরা বিদেশি কোনো বিনিয়োগ ধর্মের ব্যবহার হিসাবে আমরা প্রক্রিয়া দেব না।
দিবেন আপনারা? তাইলে আন্দোলন করতে হবে, তাই তো? যদি ওনারা কোনো উদ্যোগ নেই, সেভাবে মনে করছে আমি সরকারকে এবং নৌভোটের মন্ত্রণালয়কে জানিয়ে দিব। আপনাদের বক্তব্যটা জানাই দিবেন, আমাদের বক্তব্যটা আল্লাহর রাস্তায় জানাবেন। শ্রমিক কর্মচারীরা বুকের রক্ত দিয়ে হলেও কোন অবস্থাতে বিদেশি কোন কোম্পানিকে আসতে দেবো না। আমি এসএসবি কোর্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমি সমন্বয়কারী ছিলাম 2200 বছরে, সাবের থেকে রেস্ট হাউস থেকে বাইরে তৎকালীন মন্ত্রী। বর্তমানেও যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা কোন সচিব বা কোন চেয়ারম্যান যদি উদ্যোগ নেন, আপনাদের পরিণতিও সাবের চৌধুরীর মতো হবে। আর বন্দরের যে অনিয়মগুলো আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে অনিয়মের কথা বলছি, বলতে গেলে অনেক সময় লাগবে। অনিয়ম বলতে উনি বলছে তদন্ত কমিটি করছে এবং এটার জন্য ব্যবস্থা নেবেন। শূন্যপদের লোক নিয়োগ, শূন্যপদের লোক নিয়োগ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করা উচিত। তাদের আপনি এটা ভালো জানেন, আমাদের প্রায় 3000 পোস্ট খালি থাকার পরেও একজন লোক নিয়োগ করা হয়নি। আউটসোর্সিংয়ের মাধ্যমে 200 লোক দিয়ে চালাচ্ছেন। আর কোন অবস্থাতে আউটসোর্সিং করা যাবে না। যারা ডেলিগেটেড বা আউটসোর্সিং আছে তাদেরকে নিয়মিত করেন, ছোট পদে নিয়ে আসলে আমাদের কোনো আপত্তি নেই। আর সিলেট আমাদের নদীর যে একটা গাপা আছে সরকার, এটা একটা সিস্টেম আছে। আপনার প্রথমে কিভাবে হবে, সিলেটে কিভাবে নিতে হবে, আপনার এশিয়ার কিভাবে হবে, এটা একটা নিয়ম নীতি আছে। বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি আসেন, উনি এখানে কোন সময় আপনার 30 বছর আগে চাকরি হচ্ছে, নিয়োগ বিধি এবং কিভাবে চাকরি হচ্ছে এটা দেখা আরম্ভ করছে। এটা দেখার দায়িত্ব তার নয়। আমার সিনিয়রিটি ঠিক আছে কিনা, আমার ভদ্রলোকের যোগ্যতা আছে কিনা, ঠিক আছে কিনা, এটা দেখার দায়িত্ব হচ্ছে তার। চেয়ারম্যান কমিটি বলেছি, উনি বলছে যে উনি চিঠি লিখছেন একটা, আরেকটা চিঠি লিখবেন মন্ত্রণালয়ের প্রতিনিধি পাওয়া যাবে। আগে কর্মকর্তার জন্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আসতো, বর্তমানে কর্মচারীর জন্য আসা এটার জন্য চিঠি লিখবেন। আর বাসার জন্য বাসা বাড়ি অ্যালটমেন্টের একটা নিয়ম নীতি আছে। সিলেটি বেশির বাসা বন্ধ হবে। শেখ হাসিনার মন্ত্রীরা আমরা টেলিফোনের মাধ্যমে যার চাকরি 1 বছর হয়েছে তাদেরকে বাসা দিয়ে দিচ্ছেন, যার চাকরি 20 বছর হয়েছে তার সাথে পাঠা হচ্ছে না। ঠিক আছে নাকি? আমরা বলছি একটা নিয়ম নীতি ছাড়া একটা বাসা বরাদ্দ করে দেবো। আর ইকুইপমেন্ট, বন্দরের ইকুইপমেন্ট অনেক মাটির নিচে জমে যায়। সেরকম নয়, বন্দরে হাজার হাজার কোটি টাকা খরচ করছেন। আপনি তদন্ত কমিটি করে দেখেন কাদের কারণে আজকে এগুলো হচ্ছে। হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট আনছেন, 100 টনি 2টা ক্রেন দিয়ে আসছেন, একদিন পিছিয়ে চালাইছেন, তারপরে চলো নেই, পরিবেশে মাটির নিচে জমে যাচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের গম খালার জন্য 2টা ইকুইপমেন্ট নিয়ে আসছে। মন্ত্রী সাধারণ আসছে, তাকে দেখাইছে একটা না 2টা বস্তা নামাইছেন, আর কোনো কাজ হবে এটা মাটির নিচে যাবে। কারণটা কি? বন্দর এইভাবে লুটপাট করা। নৌবিভাগের যে জাহাজগুলো আছে, যেখানে 1 লাখ টাকার স্পেয়ার পার্টস দরকার, এখানে 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। তাঁতি লীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগের নামে অতীতে বন্দরের ডিসি পরিচয় কমিশন খাইয়া সবাইকে, এবং উনি নাকি গর্ব করে বলতেন আমি বঙ্গবন্ধুর নামে থিসিস লিখতেছি ডক্টরেট নেওয়ার জন্য।
সে আমরা কিভাবে বন্দরে এখন থাকে তাকে বন্দর থেকে বাড়ি করতে হবে। বন্দর যদি কোনো অপরাধ সৃষ্টি হয় দায়িত্ব তাদের। আর ব্যক্তিগত কথা বলছেন স্টুডেন্ট কাজের দখলে আজমন আসির 4 বছর দখল করে রেখেছেন, একটা দখল করে রেখেছেন। এইভাবে আওয়ামী লীগের নেতারাই সব করে দখল করে রেখেছেন। আমরা 96 সালে বন্দর শ্রমিকেরা আপনাদেরকে নিয়ে মিছিল করেছি, কিন্তু বন্দর চালাতে পারেনি, তারা গ্যারান্টি করে নাই। আজকেও যে তারা ষড়যন্ত্র করবে না তার গ্যারান্টি কোথায়? আপনাদের কাছে অনুরোধ করবো সেরকমভাবে আপনি তদন্ত কমিটি করেন, আরো 20টা লাইসেন্স দেওয়ার জন্য। বন্দরের বিভিন্ন মন্ত্রীরা শেখ হাসিনার মন্ত্রীরা সুপারিশ করে পাঠাচ্ছিলেন, যে কোনো একজনের মধ্যে মামলা করে এটাকে ঠেকাইছে। মামলা তো দীর্ঘদিন থাকবে না, যদি 20 ছবি আছে তাহলে বন্দর ফুরাতে যাবে না, আওয়ামী লীগ হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওগুলো বন্ধ করতে হবে। তদন্ত কমিটি করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের অনিয়মগুলো দূর করেন। আপনাদের সবাইকে আজকে এই প্রখর গরমের ভিতর আপনারা যে আসছেন, আমার ভাইয়েরা, আমার সহকর্মীরা, বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দরা সহ যারা মিছিল সহকারে আসছেন, ইন্ডিয়ান পরাজয় মিছিল নিয়ে আসছেন, আরো যারা আসছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে শ্যামল বন্দরের কাছে কথা বলেছি। আর বন্দরের এতগুলো গাড়ি চলে, কিন্তু আরো 60টা গাড়ি বাইরে থেকে ভাড়া করছে। কি জন্য? কারো স্ত্রী, ছেলে, মেয়ে বাড়িতে বাজার করার জন্য এগুলো ব্যবহৃত হচ্ছে। করতে হবে, নতুন করা না হয় বন্দরের টাকা দিয়ে এগুলো চলবে না। বন্দরে এখন তারা কর্মকর্তা বা বিভিন্ন জন আওয়ামী লীগ দখল করে, আগে আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগের আড্ডা করছেন, আপনাদের সবাই জানেন। চেয়ারম্যান মহোদয়, আমাদের এই এলাকার সাবেক সংসদ সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী আজকেও বলেছেন, চেয়ারম্যান মহোদয়কে বলো আমরা সবাই সহযোগিতা করবো, কিন্তু অনিয়ম দূর করতে হবে। এবং মাফিয়া কুকুরগুলো আছে, মাফিয়া কুকুরদেরকে সংস্কার করতে হবে, এখান থেকে বিচারিত করতে হবে। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। আওয়ামী লীগের দালালেরা দালালিরা বিপ্লব, বিপ্লব, বিপ্লব। দালালের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। দালালের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ভাই, আর যেহেতু সুমান দিবেন না, নাজিব ভাই রসায়ন বক্তব্য রাখেন, নাজিব ভাই বক্তব্য শুনবেন। এখন থেকে আগামী নির্বাচন বিএনপির এই এলাকা থেকে আমির হোসেন মোহাম্মদ চৌধুরী ওনার সুযোগ্য সন্তান ইসলামী খসরু যাকে মনোনয়ন দেবেন, আপনারা সবাই কাজ করবেন, কাজ করতে রাজি আছেন? আপনারা সবাই বিএনপি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ 290 সিট দিয়েই সংসদে যাবে। তখন আমরা বলতে পারবো বন্দরের শ্রমিক কর্মচারীরা বিএনপিকে ভোট দিয়েছে, আমির হোসেন মোহাম্মদ চৌধুরীকে ভোট দিয়েছে, বন্দর প্রাইভেটাইজেশন করা যাবে না। ঠিক আছে ভাইয়া? মাফিয়া আরেকটা জিনিস বলে আমি বক্তব্য শেষ করছি। সুইমিং পুল একটা করছে, বন্দরের সুইমিং পুল, বিভিন্ন 5 স্টার হোটেলের সুইমিং পুল থাকে, ঠিক তো ভাই? বন্দর একটা সুইমিং পুল করছে, 40 কোটি টাকা দেয়। কারণটা হচ্ছে যে ও ভুটিয়াটা কোনদিকে একটা এমপি আছে, নজরুল ইসলাম নাজিম ভাই লাগে, ফরেস্ট সংলগ্ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন উনি। বন্দর আসছে, চেয়ারম্যানকে বলছেন যে আমার একটা কাজ দেন, কাজ কর, কাজ করে পাঠিয়েছে না, আওয়ামী লীগের সবাইকে নাম পটার করে নিয়ে গেছে। ও কাজ পাঠিয়েছে, ওই যে আপনি একটা সুইমিং পুল করেন 40 কোটি টাকা, কোনো কারণ ছাড়া।
চল্লিশ ঘন্টা করে চুরি ভুল করছেন, এটা তো তদন্ত করেন কারা এর জন্য দায়ী। গত চেয়ারম্যান সোহেল সাহেব উনি গ্রেপ্তার, এই দুর্নীতির কারণে তো গ্রেপ্তার হচ্ছে নাকি, অনিয়মের কারণে তো গ্রেপ্তার হচ্ছে, আর বিএনপির লোকদেরকে গুম করার কারণে উনি গ্রেপ্তার হচ্ছে। কিন্তু এই সোহেল সাহেব যাওয়ার আগের দিন 200 ফাইল সাইন করে দিয়েছেন। এগুলো মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার কাছে অনুরোধ করবো আপনি ফাইলগুলো তদন্ত করে দেখেন কি সাইন করেছেন। ধর্মবন্ধে এবং সরাসরি শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন ফাইল যদি স্বাক্ষর করে থাকে এগুলো বাতিল করে। কিন্তু বন্দর এলাকার মাটি জাতীয়তাবাদী দলের ঘাঁটি, এই এলাকাতে আওয়ামী লীগের কোন এজেন্ডা বাস্তবায়ন হইতে আমরা দেবো না। দিবেন না ভাই? তাইলে এখন থেকে চোখ কান খোলা রাখেন। আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি উনি মন্ত্রণালয়ের সাথে কথা বলে যে যে সমস্যাগুলো আছে যে একটা বাদ গেলে কখন বলবে আমরা দেখবেন। এবং চেয়ারম্যান বলছে আপনি আসেন যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমাদের সবার পক্ষ থেকে আমি গেলাম, কিন্তু বন্দরে মাফিয়াদেরকে থাকতে আমি কি বলবো ধর্মের বাবাদের শুনতে দেবো না। উনি বলছে এটা চুক্তি মিলছে, আমি তো চুক্তি মিলেছে শেখ হাসিনার চুক্তি, সরাসরি শেখ হাসিনা যদি পলাই করতে পারে তার চুক্তিও পলাই হবে, পলাই হবে। এখানে বন্দরের শ্রমিক কর্মচারী, ডক শ্রমিক, বাসের শ্রমিক, লেটিং শ্রমিক সহ সবাই কাজ করবে, সবাই কাজ করবে। বাতিল করেন এটা কই আমি বাতিল করতে পারবো কিনা? আমি তো আপনার মন্ত্রণালয় লেখেন বাতিল না করলে তার জন্য তো বিভিন্ন খেলাধুলা আমাদেরকে দিতে হবে। আমরা কিন্তু ছাড়বো না এগুলো। গর্বের বাবা সঙ্গে আরেকটা কথা বলে শেষ করতে চাই, মানুষ বিপদ হলে দাঁড়িয়ে রাখে, ঠিক আছে? ঠিক আছে, বিপদ হলে আল্লাহকে ডাকে। এই চলে যাই শেখ হাসিনা পলায়নের পরে দাড়ি গোপ সব কিছু দাঁড়ি হয়েছে, মাথাতে কলম লাগাচ্ছেন, লোকের মাঝির সাথে পলায়ন করতে চাইছিলেন। কিন্তু ওনার গোসল আইনমন্ত্রী আনিসুল সাহেব এই ধর্মকে বলছে আমাকে নিয়ে যাচ্ছে ওই ধর্মকে বলছে এবং তাকেও গ্রেপ্তার করছে। আর যে বিচারপতি মানিক গর্ব করে না, দিবে বললে গর্ব হবে, গর্ব করে যে কথাগুলো বলতো সে পলায়ন করার সময় বর্ডারে গ্রেপ্তার হয়েছে এবং তার সাথে টাকা পয়সা যা আছে মানুষে নিয়ে গেছেন এবং কোর্টে যখন তাকে নিয়ে যাচ্ছে তার উপরে যে নির্যাতন করছে মানুষের এই মানিক আল্লাহ না করো এর মধ্যে নির্যাতন করলে মানুষ বাঁচে না, আল্লাহ এই ফেরাউনকে এখনো বাঁচায় রেখেছে। তার অন্য বস্তু চিনি পানি করে ফেলছে, মানুষের বাইরে গেছে, তার সাজা সে পেয়েছে। আমাদের যে অনুরোধ করবো আমার পাশে যে নেতৃবৃন্দ আছে বন্দরে ব্যবহারকারী সমস্যা মূল্যের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবাইকে আমরা সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন না ভাই, আমি আপনার সাথে আছি। বুদ্ধি পরামর্শ দেওয়া, দাবি আদায় করার জন্য যেসব বন্ধন দরকার আমি আপনাদের পিছনে থেকে আপনাদেরকে সহযোগিতা করবো, ঠিক আছে? ঠিক আছে, আর বক্তব্য দীর্ঘিত না করে আমি অনুরোধ করবো আপনারা সবাই এখন থেকে বন্দরের প্রতি খেয়াল রাখবেন। বন্দরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা চক্র কাজ করে যাচ্ছে। কোন অবস্থাতে পলিটিক্যাল কারণে বন্দর যাতে বন্ধ না হয় তার জন্য আমরা প্রয়োজনে বুকের রক্ত দিব, কিন্তু বন্দরকে বন্ধ করতে দিব না। চেয়ারম্যান মহোদয় আপনার সাথে কথা যেগুলো হয়েছে এগুলো আপনি বাস্তবায়ন করেন, না হলে আমরা সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন এগুলো করতে আমরা বাধ্য হবো, ঠিক আছে? তাই না? আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেতা জনাব নাজমুদ্দিনের বক্তব্য একটা
এদিকে দিয়ে যাবেন না, প্রয়োজনে নামাজ কাজা করবেন। নাজিমের ভক্ত রসুলের জন্য আপনাদের সবাই কাছে আমি বিনীত করে অতীতে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, বর্তমানে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে বন্দরের থেকে দাবি আদায় এবং বিদেশি বেনিয়াদেরকে হটানোর জন্য যে আন্দোলনের কর্মসূচি দিবে, আপনারা সবাই এই আন্দোলনে শরীক হবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বন্দর শ্রমিক দল সিভিল জিন্দাবাদ। আজকে পরিবার সভা প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপির সমাবেশের সম্পাদক বিভাগীয় শ্রমিক দলের সভাপতি, যার বক্তব্য শুনে চট্টগ্রামের আমাদের মহানগর আন্দোলনের নেতা হাসিনা উনি AM নাজিমুদ্দিন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম বন্দর জাতীয় শ্রমিক দল উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ সম্মানিত সভাপতি আমাদের ঘনিষ্ঠ সহকর্মী ছোট ভাই, আর এখানে উপস্থিত আছেন আজকের সভার প্রধান বক্তা, আপনাদের সুখ দুঃখের সাথে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করতেছি। যে চট্টগ্রাম বন্দর থেকে যার উৎপত্তি আমাদের শেখ নুরুল্লাহ বাহার, এখানে আছেন যে আমার ছোট ভাই আছে, ওই যে হারুন আছে, তারপর এদিকে তসলিম আছে, তারপর আমাদের সবুজ আছে, ওই যে সি হলে সবুজ, ইব্রাহিম ফরাজি, এরকম আরো অনেকে আছে। আমি সবার নাম বলে সময় লাগবে, আমি সবার নাম বলতেছি না, এবং আমার উপস্থিত ভাই বোনেরা। আসলে আমার 17 বছর 111 পরে প্রথম বন্দরে ঢুকলাম, এর মধ্যে আর বন্দরের আশেপাশে আসি নাই। তো বড় পাহাড় ভাই এখানে গেছি, তারপরে নিয়ে থেকে গেছি, কিন্তু বন্দরের আশেপাশে আসি নাই। তারপর আগেকার সময়, তার আগে 111 আগে অত সপ্তাহে 3 দিন বন্দরে আসলে অতৃপ্তি থাকতো যে বোধহয় কিছু একটা করি নাই। এবং বন্দরের সব সুবিধা জড়িত ছিলাম। যখন ছিয়ানব্বইতে আওয়ামী, তখন তো ছিল ওই রকম রাজাকার আর হাইজাকার, ওরা যখন চতুর্দিক থেকে আমাদের আক্রমণ করতো, তখনও কিন্তু বন্দর আমরা ছাড়ি নাই। এবং বন্দরে এরা কাজ বন্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু আমার শ্রমিকরা কিন্তু কাজ বন্ধ করে নাই। তখনকার সময় কাজ বন্ধ করে নাই ওরা, কিন্তু মালিকরা পারে নাই, কিন্তু মালিকদের জন্য পারে নাই, কিন্তু আমাদের শ্রমিকরা সবসময় তৈরি ছিল কাজ করার জন্য। যাই বন্ধুরা, আমার বন্দরের স্মৃতি বহু পুরনো স্মৃতি, এগুলো বলতে গেলে আমার শ্রমিক আন্দোলনের 3 ভাগের 1 ভাগই শুধু বন্দরের স্মৃতি। তো যাই হোক, এখন আজকে এগুলো আর বলবো না, সময় আসলে বলবো, এখন আর কিছু বলবো না। তো এখন যেটা বন্দরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের এটাই। সেই পরিস্থিতি বলার আগে আমি একটা কথা বলি যে এখানে অনেকে যে ছাত্র জনতা বিপ্লব করছেন আর কি, তা আমি ওনাদেরকে স্মরণ করে দিতে চাই। এই বিপ্লবের মধ্যে 400 কতজন শ্রমিক মারা গেছে। তো সুতরাং ভুলে যাবেন না আর কি, ছাত্র শ্রমিক জনতা, এটাকে কোনোভাবেই শ্রমিকদেরকে ছোট করা যাবে না। আসলে আরেকটি কারণ শ্রমিকদের ছোট করা যাবে না। বাংলাদেশ 71 সালের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ প্রথম শহীদ বন্দর থেকে হয়েছিল, প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বন্দর থেকে হয়েছে। পাকিস্তান থেকে অস্ত্র আসছে, বন্দর দর্শকদের প্রথম বলেছে এই বন্দর দেখতে হবে। বন্দর শ্রমিকের উদ্দিষ্ট আছে, যদি কেউ বলে না আজকে বন্দর শ্রমিকদের মাথায় লবণ রেখে ভরে গেলে আমি কোনোদিন হবে না। ভুলে যাই না বন্দর শ্রমিকদের ঐতিহ্য, এই হচ্ছে বন্দর শ্রমিক। সুতরাং ভালো হলে ভালো, খারাপ হলে খুবই খারাপ। এইটার ব্যাপারে কোনো সময় কেউ কোনোভাবে আন্ডারস্ট্যান্ড বন্দর শ্রমিকদের করেন, ভুল করবেন। সুতরাং বন্দরের শ্রমিক ভাইয়েরা, আমি আরেকটু কথা বলছি, আমাদের দেশকে বলা হয় আর কি, কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, গার্মেন্টস বাঁচলে আমাদের দেশ বাঁচবে, বিদেশি আমাদের রেমিটেন্স করতে পারে তারা বাঁচলে আমাদের দেশ বাঁচবে। একইভাবে বন্দর বাঁচলে দেশ বাঁচবে, নয় দেশ বাঁচবে না। এই বন্দর সমৃদ্ধি দেবে যদি ওই কৃষকের মতো একসাথে কলা করে সব দিন খেতে চান, হাসু করবে, ডিমও পাবেন না কোনোদিন। সুতরাং এই বন্দরকে বাঁচিয়ে রাখতে হবে এবং প্রতিদিন দিনে একটা সন্ধ্যের ডিম খেতে পারবেন। একসাথে সব ডিম খাওয়ার জন্য চেষ্টা করলে কোনো ভাই হবে না, এগুলো যাবে ওইগুলো যাবে। সেই কারণে বন্দরকে মাথায় রাখতে হবে। এবং যারা মাফিয়ারা যতক্ষণ কথা বলছেন, মাফিয়া আমরা বরদাস্ত করবো না। এটা মাফিয়ার জন্য নয়, বন্দর বাংলাদেশের জন্য, শ্রমিক মানুষের জন্য, দেশের মানুষের জন্য, পুরো
হতে দেওয়া হবে না। আমরা যেগুলো বলতে চাই এখন যারা প্রশাসন তাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বিপ্লবের পর সারা দেশটা পরিবর্তন আছে, পরিবার আসছে, কিন্তু বঙ্গবন্ধু আগে যাই ছিল তাই থেকে যাবে এটা হবে না। আগে যারা হালুয়া গেছে রুটি খাচ্ছি এদেরকে কোনো অবস্থায় বন্দর থেকে আর কোনো বেনিফিট দিতে দেওয়া হবে না। সম্ভব বন্দর দেশের সম্পদ, সুতরাং এই সম্পদকে কোনো সময় কারো হাতে তুলে দেওয়া যাবে না। আমরা এইভাবে এক মন থাকবো, সবাই এক মন থাকবো। প্রিয় বন্ধুরা আমার, আজ এই দেশে একটা বিরোধ পরিবর্তন আসছে। আমরা হাজারবার অতীতে আমরা যে প্রধানমন্ত্রী তৎকালীন কদম সময় আমরা পদত্যাগ চাইছি, আমরা দেশ ত্যাগ চাই নাই। এখন শুধু পদত্যাগ করে ছাড় নেই, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং শুধু তাই না, ৭৫ পরে তার কোনো বংশধর এখানে ছিল না। এখন তার বংশধর ছিল থাকেন না, কিন্তু সবাই যে যা আছে একটাই বোন ছিল, সেই বোনটাকে বর্তমানে নিয়ে চলে গেছে। এখন তার কোনো বংশ এখানে নাই, আছে নাকি ভাই? কেউ নেই, থাকবে না, আসতে পারবে না জীবনের পরিচালনা হবে। এটা বাংলাদেশ, এই বাংলাদেশ মানুষের দেশ। এখানে কোনো মাফিয়া, কোনো কালো বাজারে, কোনো এই যে টাকা পাচারকারী, ডলার পাচারকারী এদের স্থান বাংলাদেশে হবে না। বারবার একটু আগে বলেছেন, ইনশাল্লাহ আমরা এই কথায় একমত। সেটা হচ্ছে এখন অন্তর্বর্তী সরকার আপনাদের অন্তর্বর্তী কাজেই আছে, কিন্তু আরো অগ্রবর্তী কাজ করার দরকার নেই। আপনারা এই যে বন্দর সম্পর্কে যা চিন্তা ভাবনা করবেন, নতুন সরকার নির্বাচিত সরকার যারা তারাই এসে করবেন। আপনারা বেশি মাথা কামাইয়েন না, রুটিন ওয়ার্ক আছে, রুটিন ওয়ার্ক করেন। আপনাদের বহু কাজ আছে, বহু কাজ থাকে। যেমন মানুষ এখন বলা বলে শুরু করছে, দ্রব্যমূল্য যে হারে বাড়তেছে, যে হারে ডিমের দাম বাড়তেছে, চাউলের দাম বাড়তেছে, আটার দাম বাড়তেছে, তাহলে মানুষ বলা বলে তাইলে খাসিনা ছিল, খারাপ কি ছিল এই কথা বলতেছে। সুতরাং ওইদিকে নজর দেন, ওইদিকে নজর দেন। আবার এই যে চতুর্দিকে আবার এখনো শুরু হয়েছে। এখন আমরা দেখতেছি, আমরা যদিও খুশি আর কি পুলিশের কাজ টাজ করতেছে, কিন্তু আমার না ট্রাফিক ছাড়ছেন, দেখতেছি ট্রাক ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করতেছে। তাহলে খুব বুঝলাম যে কি ঘটনা একের মধ্যে শুরু হইতেছে। সুতরাং যে এইগুলা বন্ধ করতে হবে, এগুলো আমরা বুঝে যাবো না। আমি বন্ধুরা আমার, আমি যে বিশেষ করে মায়া ভাই ইতিমধ্যে আপনাদেরকে পুরোপুরি একটা অবস্থান দিয়েছে, সেটা ভিত্তিতে আমরা চলবো। আর বারবার একটু বলছি, নজরুল ইসলাম না কি বললেন একটা সাবেক মন্ত্রী সুইমিং পুল, তো সুইমিং পুল ঘটনা কি আমি বলি, সুইমিং পুল ঘটনা হচ্ছে এরকম যে একজন নতুন এক ডিসি আসছে। তো ডিসি আসার পরে তো একজন তার সচিবকে বলতেছে ওই ফাইলটা একটু আনো। তো ফাইল মানে একটা পুকুর কাটার ফাইল, তো ফাইলটা আনো। তো ফাইলটা আনছে, আমরা বলো যে এটা কি কি হয়েছে, স্যার আগে ডিসি সব ভালো ছিল, সবাই দিয়েছে, সবাই 1 লাখ আইনি, 1 লাখ আইনি, সবাই দিয়েছে, কোনো মানুষ খারাপ না। তো ঠিক আছে, কিন্তু আমার বাঘটা কই? স্যার উনি যে চলে গেছেন, এখন আপনার বাঘ নাই। তাহলে একটা কাজ করো, যে আরেকটা ফাইল রেডি করো। কি ফাইল? ওইটা যে পুকুর উনি যেটা করছিলেন ইয়ের মধ্যে, সেখানে বলো যে একটা প্রজেক্ট সাবমিট করো, সেখানে ওটা ময়লা জমছে, কাদা জমছে, মশা উৎপাদন হইতেছে, পরিবেশ নষ্ট হইতেছে, ওটা ভরার জন্য একটা আরেকটা প্রজেক্ট বলো। তখন স্যার পুকুর তো নাই। এইটা তো মজা এখানে যে বলো যে এটা ভরাইতে হবে, এটার জন্য একটা কোটি লাগবে, এই জন্য তুমি একটা প্রজেক্ট পাস করো, সাবমিট করো, আমি পাস করে দিচ্ছি। অর্থাৎ শেষে দেখা গেল কি পুকুর করার জন্য বাজার ছিল, পুকুর করে নেই, সেখানে যা ছিল তাই, এবং আবার একটা প্রজেক্ট ভরানোর জন্য সেটাও যাই ছিল তাই, অত ভরানো লাগে নাই, করাও লাগে নাই। মাঝখানে 2 ডিসি মিলে, তার আমলারা মিলে হাজার হাজার কোটি টাকাটা বাক করে নিয়ে নিয়েছে। ঠিক একেবারে নজরুল, এই যে নজরুল তাকে বলছে যে হয়তো বন্দরের চেয়ারম্যান বলছে এখানে কাদা হয়তো ছিল, এখানে আপনি সুইমিং পুল একটা করেন, তাইলে বেশ টাকা একটা পাবেন, 40 কোটি টাকা, ওখানে একদম মাটি দাঁড়া করে 40 কোটি টাকা খাই যাচ্ছে। এই হচ্ছে তাদের অবস্থা আর কি। সুতরাং আমরা আগামী দিনে এই জাতীয় যেসব ব্যবস্থা হবে, যেসব কথা কাজ কাম হবে, আমরা চোখে দেখে করবো, চোখে দেখে শুনবো। এইগুলো মানুষের মাথার উপর হাত তুলে যেসব টাকা পয়সা এরা লুটপাট করবে, এদের থেকে আমরা সবাই সচেতন থাকবে। বন্দরের সম্পদ সবাই সম্পদ, বন্দরের সম্পদ দেশের সম্পদ, বন্দর সম্পদ কারো পকেটে আমরা দেখতে দেবো না, এই হচ্ছে কথা। আর এখানে আমাদের নেতা আছে যেন আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি বারবার নির্বাচন এখানকার সচ্ছল। আমরা সবসময় আমার গাইডলাইন্স নিয়ে আমরা কাজ করবো, এবং কোনো অবস্থায় যাতে আমাদের আইনের বাইরে আন্দোলন না যায় সেভাবে আমরা চেষ্টা করবো। নির্বাচনের ব্যাপারে কথা বলা হয়েছে, ওই যে বন্দরে নাকি একটা সিবি ছিল, ওটা 8-10 বছর কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ, কোন নির্বাচন হয় নাই, গাইডলাইন চলছে, শুধু নির্বাচন হয় না, নির্বাচন না হলে নাও কোনো দুর্বল ছিল না। এখানে সিবিআই আগে বলতে চেয়ারম্যানের সিবিআই প্রেসিডেন্ট
বন্ধের আমরা শুনছি কত সত্য মিথ্যা জানি না। বন্ধের চেয়ারম্যান নাকি অভিষেক করতেছে, অভিষেকের মধ্যে বন্ধের চেয়ারম্যান বলতে আমি তো সিবিআই সভাপতি, আবার তোমার কিসের সিবিআই দিকে সব তারাই সিবি, অর্থাৎ বন্ধের চেয়ারম্যান সিবি। এই ছিল কারণ ওদের কোমরের জোর নেই যে বন্ধের কথাই ছিল বন্ধের টাকা খায়, ঘুষ খায়, এই খায়, তো সিবিআই কোমর জোর থেকে থাকবে। সিবিআই কোমর জোর ছিল না, চেয়ারম্যান যাই করছে তাই করতে হয়েছে। যেমন পাহাড় ভাই আজকে চেয়ারম্যান সামনে বলছেন না এইভাবে হবে না, এইভাবে হতে হবে, চেয়ারম্যান দেন ঠিক আছে আপনার কথা মতোই হবে। তখনকার সিবিআই কিন্তু কোমরের জোর এরকম ছিল না। তো যাই হোক বন্ধুরা আমার, আমরা মাত্র শুরু করলাম সংগ্রাম, কিন্তু এটা খুব সহজে শেষ হবে না। সবাই পবিত্র থাকেন এবং পবিত্র থেকে আমরা আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য যাতে আমরা অর্জন করতে পারি, সেই কারণে সবাই পবিত্র থাকবেন। আমরা যদি থাকি ঐক্যবদ্ধ আছি, তাহলে আমাদের আর কোনো রকম কোন ব্যয় আমাদেরকে পাইতে হবে না। বন্ধুরা আমার, সময় কতক্ষণ আমি যাই হোক, আমি অনেকদিন পরে তো বন্দরে বক্তব্য রাখতেছি, তো অনেক আবেগ আসতেছে। বেশি আবেগ হইলে আবার যুক্তি, আবেগ যেখানে প্রবল হয় যুক্তি সেখানে দুর্বল হয়। তো সেখানে আমার যুক্তি হচ্ছে দুর্বল হয়, আবেগ যেহেতু প্রবল। সামনে ভবিষ্যতে কোনো সুযোগ পেলে আপনাদের সাথে কথা বলবো, আপনার সাথে শেয়ার করবো, ভালো মন্দ শেয়ার করবো। এবং আপনারা সবাই আজকে আমাকে যারা এই সুযোগটা দিয়েছেন তাদের ধন্যবাদ দিয়ে আপনারা সবাই ভালো থাকুন, ভবিষ্যতে এগিয়ে যান। এবং বন্দর যেহেতু বাংলাদেশের একমাত্র বন্দর, এই বন্দর মানে আপনাদের গর্ব, আপনাদের গর্ব। আপনারা যে কোনো জায়গায় পরিচিতি বলতে পারবেন শ্রমিক বন্দরের কর্মচারী। সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে সজাগ থেকে গর্ব নিয়ে কাজ করবেন, তো কোনো গ্লানি নিবে না, গর্ব নিয়ে কাজ করবেন এই আশা করে সবাই ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।